মির্জা ফখরুল কইছে না পশ্চিমা শক্তি বিএনপি ক্ষমতার দেখতে চায়, মনে আছে না? আবার শোনেন। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ। আচ্ছা, আপনাদের মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায়? আমি আজ দেখামো ভারত কাক ক্ষমতার দেখতে চায়। কোন ষড়যন্ত্র তত্ত্ব না, একেবারে ফ্যাক্ট দিয়ে দেখামো ইন্ডিয়া কাক ক্ষমতার দেখতে চায়। তাহলে আমগারে কোনটি দেখা লাগবি? যে দেখা লাগবি ইন্ডিয়া মিডিয়ায়, ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায়, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের কথায়, তাদের ডিপ্লোম্যাটিক ভাষায়, আর দেখা লাগবি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের নিরপেক্ষ বক্তব্যে। আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক কি করছে। থিঙ্ক ট্যাঙ্কি শুনলে আমার আবার গুয়ের ট্যাঙ্কের কথা মনে হয়ে যায়। যাই হোক, আসেন দেখি। প্রথমে দেখি টিভিএস এর একটা স্টোরি। মোটামুটি সবকিছু একসাথে করার চেষ্টা করেছে তারেক রহমানের দেশে আসা নিয়ে ইন্ডিয়ান মিডিয়ান নিউজ গুলো। টাইটেল দিছে তারেক রহমান হোম কামিং, এ ভিউ ফ্রম ইন্ডিয়া। তারেক রহমানের দেশে ফেরা ভারতের দৃষ্টিতে। তারা বলতেছে এটা পটেনশিয়ালি গেম চেঞ্জিং পলিটিক্যাল মোমেন্ট, মানে রাজনীতির গতিপথ বদলাই দিতে পারে এমন মুহূর্ত। এখানে ওরা করছে, একটা পত্রিকা লিখেছে, ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? এটা বাংলা করলে বোঝা যায়। সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্কভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া। প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন। এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের, মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল, উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন। এইবার আমরা সুবীর ভৌমিকের বক্তব্যটা দেখে আসি। হ্যাঁ, ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহাদ টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। দেখেছেন? এবার আরেকটা স্টোরি দেখি। ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে। এখানে বলা হয়েছে মোদী যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে, সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে। বুঝে চাও? ডেকান হেরাল্ডে কয়া হইতেছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত। তো এই যে সম্পর্ক, এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ একটা প্রশ্ন ওঠে, একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে। এইটা প্রথম আলো রিপোর্টেই আসছে। এটা বলতেছে, একজন সাংবাদিক প্রশ্ন করেন 2018 সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে, পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে। বিএনপির প্রিয় প্রথম আলোতেই এটা আছে। এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটও আছে এই আলাপটা। আর এটা রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস। এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে। এটা ইংরেজিটা খটোমটো হয়েছে, মানে খালেদা জিয়ার উত্তরাধিকারী ভারতের প্রতি নরম হয়েছে। ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছে, জিয়ার জন্য মোদী আন্তরিক প্রার্থনা জানাইছেন এবং বলছেন যে ভারত বিএনপি চেয়ারপারসনকে, যিনি সংকটজনক অবস্থায় আছেন, সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। জিয়াকে পাঠানো তার বার্তাটি শুধু সৌজন্যতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এর রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেছেন। এটি ব্যাপকভাবে প্রতীকী হইলেও সচেতনভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত, যা এই মুহূর্তে জিয়ার বিএনপি গঠন করতে পারে বলে মনে হইতেছে। দা উইক বলছে, কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর। তারাই লিখেছে, এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এটা প্রিমিয়াম কন্টেন্ট, মানে আপনাকে টাকা দিয়ে পড়া লাগবে। শিরোনাম হইতেছে, দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি। বাবা,
মেলা সুযোগ দিছে, তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে? একদম শেষে বলছে, ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হয়, তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে, সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে, নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে, এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে। আবার একটা জিনিস কথা বলছে, খুব ইন্টারেস্টিং কথা। বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে। বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে। বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে। শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয়, যদি বিএনপি 15 বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাসনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্রমঞ্চে ফিরে আসতে পারে, তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম। মানে বলে দিতেছে, মনে রেখো, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে ছিল। এইবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে। ইউরেশিয়া বলতেছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয়ে আগ্রহী। এর লক্ষ্য হইল ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা। বুঝতে চাও? মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া। এবার দিকে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, এটা একটা স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আর কি। এটা নিরাপত্তা বিশ্লেষণ করে, রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট ছাপে, বিশ্বজুড়ে সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে। তারা গবেষণাও করে, মাঠ পর্যায়ের তথ্য, কূটনৈতিক নেটওয়ার্ক, বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে, বিশেষ করে কাশ্মীর, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, ভারত পাকিস্তান সম্পর্ক, মানবাধিকার এবং আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা নিয়ে। এরা লিখিচ্ছে, এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে সবচেয়ে বেশি আগ্রহী ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময়ে তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে, জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিসরটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হয়েছে। বুঝছাও? আচ্ছা, এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি। বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী? বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী, পন্দের আলো আর দিল্লি স্টার। এরা এখন তো বিএনপির ক্ষমতা আসার কথা বলতেছে, বিএনপির গুণগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এটার মালিক এখন বিএনপি। এরা যাকে ক্ষমতায় দেখতে চাইবে, মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতায় দেখতে চাইতেছে। আপনারা দেখবেন প্রথম আলো, দিল্লি স্টার ক্রমাগত বিএনপির নেতাদের, বুদ্ধিজীবীদের লেখা ছাপতেছে। আপনি দেখতে থাকবেন, এরপরে শুরু হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখতো, সোহরাব হোসেন, টোহরাব হোসেন ইত্যাদি। মিজানুর রহমান তো মারা গেছে, সে থাকলে আর সেও লেখা শুরু করতো। তারা প্রথম আলোতে বিএনপির পক্ষে লিখতো। তাই প্রথম আলো, ডেইলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের এটা লিটমাস টেস্ট। জানেন তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা, ক্ষার আর অম্ল চেনে আর কি, এটা কাগজ দিয়া। তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো, দিল্লি স্টার বাংলাদেশে থাকাই উচিত। এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো? ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর। আপনি দেখেন 2025 নিয়ে একটা ছবি আঁকছে প্রথম আলো। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন নিয়ে তো কান্নাকাটি আছে, কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের। উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছেন আর যাইতেছেন উড়িয়া ভোটের বাক্সের দিকে। পিছে তারেক রহমানের বিড়ালের ছবিও আছে। প্রফেসর ইউনূসের পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে, কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল, কত ভালো মানুষ। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এইটা যে আওয়ামী বাকশালী ইন্ডিয়ান অ্যাসেট, কোনো সন্দেহ আছে এখন? এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাইতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন। কি ছিল তার চাওয়া? 1 নাম্বার, দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে। 2 নাম্বার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কি আবদার! 3 নাম্বার, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে 12 ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ পিছাইতে হবে। এইটা প্রফেসর ইউনূস সরকারকে বলে গেছে। তারেক রহমানকে কি বলছে আমি জানি না, তবে অনুমান করি একই বার্তা দিছে। এই বার্তা কার জন্য?
এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য, তাদের সাথেই কথা বলছে। এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, বিএনপি এখানে কোনো চুজেন ফোর্স না ইন্ডিয়ার জন্য। তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না, বিএনপি এখানে কম্প্রোমাইজড অ্যাক্টর। তার মানে এমন একটা শক্তিতে সে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে। ভারত বিএনপিকে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্ত না, কাঠামোগতভাবে দুর্বল। যেই দল 15 বছর টিকে ছিল নির্বাসনে, মামলা হামলা গ্রেপ্তার গুনখুনে, আন্তর্জাতিক সহানুভূতিতে, আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে, সে দল জানে ক্ষমতায় ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে। সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত, সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত, সে জানে তার নির্যাতনও করছে ভারত, মাজা ভেঙে দিছে ভারত, তার মাকে জেলে দিছে, ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে, না পারছে নিজেকে রক্ষা করতে। তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না, এটাই তার দর কষাকষির পুঁজি। দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায়, নেগোশিয়েট করা যায় যার সাথে, এবং প্রয়োজনে তাকে বদলায় ফেলা যায়। এবং বিএনপিকে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে, তারে আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে। আজ ইন্ডিয়ার বিএনপিকে দরকার, কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে। কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউই অপরিহার্য না, এখানে সবাই রিপ্লেসেবল। আওয়ামী লীগ চলে গেছে, এখন ধরেছে বিএনপিকে, বিএনপি চলে যাবে আর একজনকে ধরবে। তাহলে প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না, আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবারও একটা কম্প্রোমাইজড অ্যাক্টরকে নিজেদের ভবিষ্যৎকে লিখতে দিবে, নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না, ইন্ডিয়ার দরকার পড়ে না, আমেরিকার দরকার পড়ে না, চীনেরও দরকার পড়ে না, যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতায় থাকতে পারে। যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশের সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না, রাষ্ট্র একই রকম থাকবে। সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি, কারণ কম্প্রোমাইজড অ্যাক্টর দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না, করা যায় না। ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সে কি টিকে থাকতে পারে কিনা। আমাদের এমন রাষ্ট্র করতে হবে, আমাদের এমন নেতা বাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে। ইতিহাস একটাই জিনিস দেখাইছে, দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না, সে শুধু সময় পার করে, সে শুধু সম্পদ পাচার করে, সে জনগণকে কেয়ারও করে না, জনগণের ভোটেরও দরকার পড়ে না। আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না, সেটা দিল্লির প্রয়োজনই। কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ান ন্যারেটিভ বদলাবে, ইন্ডিয়ার পার্টনার বদলাবে, ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে, মানুষ বদলাবে না। তাই আজকে সিদ্ধান্ত বিএনপির না, আওয়ামী লীগের না, ইন্ডিয়ার না, আজকে সিদ্ধান্ত বাংলাদেশের। আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকায় কিন্তু সেই সরকারের সার্ভাইভাল দিল্লিতে, নাকি এমন একটা রাষ্ট্র চান যাতে টিকায় রাখতে কারো প্রয়োজন পড়ে না সাহায্যের? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, শুধু ম্যানেজমেন্ট বদলাবে। আগামী নির্বাচনে ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না, এটা আসল পরিবর্তনের নির্বাচন, ইন্ডিয়ার বলয় থেকে বাইর হওয়ার নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আগান। আমাদের বর্ষা বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পাদন করতে হবে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে, যাদেরকে প্রথম আলো পছন্দ করে, যাদেরকে দিল্লি স্টার পছন্দ করে। আমরা এমন কাউকে ক্ষমতায় আসবো যারা প্রথম আলো, দিল্লি স্টার। ও মা, আমার কোমরটা গেল। শুভ্রা ভ্রুকুসকে বিরক্ত নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে দেখে একটা ছেলে ব্ল্যাক শার্ট প্যান্ট, স্কালার টি শার্ট, ব্রাউন হেয়ার, ফর্সা গায়ের রং, শরীরে দৃশ্যমান জায়গাগুলো লোমহীন, ফর্সা মুখে চাপদাড়ি, মনে হচ্ছে একদম ফরেনার। চেহারায় বাঙালি একটা ভাব আছে, তাই শুভ্রার কাছে একে ফরেনার মনে হচ্ছে না, নয়তো গেট আপ আসতো ফরেনার। শুভ্রা ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল আর তখনই ধাক্কা খায়। শুভ্রা চেঁচিয়ে বলে, ওই মিয়া, কে আপনি? আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা দিচ্ছেন? উত্তরে ছেলেটা কিছুই বলছে না, চুইংগাম চিবোচ্ছে, যেন চুইংগাম চিবানোটাই তার গুরুত্বপূর্ণ কাজ। আর সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে। ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, ওই হ্যালো, দাঁড়ান দাঁড়ান। ছেলেটা দাঁড়িয়ে গেল। শুভ্রা সামনে গিয়ে বলল, এই যে অ্যাটিটিউডের দোকান, কথা কেন বলছেন না? বোবা নাকি? ছেলেটা ভ্রুকুসকে শুভ্রাকে চোখ বুলিয়ে দেখে নিল। শুভ্রা লং একটা স্কার্ট পরা, গলায় স্কার্ফ ঝোলানো, কাঁধে লেডিস ব্যাগ, ব্রাউন স্ট্রেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া,
ভ্রু যুগল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, বাম হাতে ফোন। ফোনে কারো কণ্ঠ ভেসে আসছে। সেদিকে শুভ্রর খেয়াল হতেই ছেলেটির দিকে বিরক্ত নিয়ে শেষবার চেয়ে ফোন কানে তুলে নিল। তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়াল। ছেলেটি মুচকি হেসে নিজের রুমের দিকে ভয়ে ভয়ে যাচ্ছে, কেননা সেখানে আরেক বিপদ হয়তো উত পেতে আছে। চলুন ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাকে। এ হচ্ছে রাইসান হৃদয় ওরফে হৃদ। 7 বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল। সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনে ডিগ্রি নিয়ে ফিরেছে, কিন্তু সে সম্পর্কে শুভ্র অজ্ঞাত, কেননা সে এ বাড়ির কোনো কিছু কিংবা কারো খোঁজ রাখে না। সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে, যদিও কেউ যেচে ওকে জানায়নি, সারপ্রাইজ দেবে তাই। হৃদ ঘুম থেকে উঠিয়ে ফুলের রুমে হাজির। ফুল বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। হৃদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল, তারপর বলল, মাম্মা, কতদিন তোমার কোলে মাথা রাখি না, কতদিন তোমার আদর পাইনি। ফুল আহ্লাদী কণ্ঠে বলল। আহারে, আমার বুড়ো খোকা মায়ের আদর খেতে এসেছে। হৃদ নাক ফুলিয়ে বলল, মামা, আমি নট আ বুড়ো খোকা, আই এম দ্য হটেস্ট হ্যান্ডসাম বয়, রিদ, son of beautiful young lady. ফুল হৃদের মাথায় গাঁটটি মেরে বলল। পাম দেওয়া হচ্ছে মাম্মাকে? 48 বছর ইয়াং? হৃদ উঠে বসে বলল, Doesn't matter, তুমি সত্যি এখনো ইয়াং আছো মাম্মা, ছোট থেকে একই রকম দেখছি তোমাকে। রোদের প্রবেশ রুমে রোদকে দেখে বলল। পাপাকে জিজ্ঞেস করে দেখো। রোদ ভ্রু কুঁচকে বলল, কি নিয়ে কথা হচ্ছে? পাপা, লুক, আমি আর মামা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছেলে, বলো? মনে হয় না আমার বড় বোন? সত্যি করে বলো। রোদ মুচকি হেসে বলল, ঠিক তাই, তোর মাম্মা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে। ফুল মুখ বাঁকিয়ে বলল। ছেলের সামনে ফ্ল্যাট করতে লজ্জা করে না? হৃদ উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ হৃদের কাঁধে হাত রেখে বলল, কে ছেলে? হৃদও আমার ছেলে নয়, ও আমার ফ্রেন্ড। ফুল ভেংসি কাটল। হৃদ ফুলকে টেনে রোদের পাশে দাঁড় করালো, তারপর বলল। পারফেক্ট ফ্যামিলি। রোজ দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোজ, ফুল আর রোদের ভালোবাসার গোলাপ। রোজ ওদের 18 বছর বয়সী মেয়ে। এসএসসি পরীক্ষা শেষ করে বেকার সময় কাটাচ্ছে। ঠিক বেকার না, রোজও মায়ের মতো সৃজনশীল, প্রতিভাবান। এটুকু বয়সেই মায়ের সাথে কাজ করছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করছে। ও ফুলের পথেই হাঁটছে, ফুলের ওয়ার্কশপে বর্তমানে কাজ শিখছে। রোজ দাঁত খিটমিট করতে করতে বলল, আমি কে? হৃদ রোজকে রাগানোর জন্য বলল। তুই ক্যামেরা ওয়াইম্যান, আমাদের পেছন পেছন ঘুরবি আর ছবি তুলে দিবি। রোজ চোখ বড় বড় করে বলল, কি এত বড় অপমান? তুই কোন ভিআইপি পার্সন? তোকে তো পাপা রেল লাইন থেকে কুড়িয়ে পেয়ে নিয়ে আসছে, তাই তোকে ক্যামেরা ওয়াইম্যানের পদবি দিলাম। রোজ রুম কাঁপিয়ে চিৎকার দিল। পাপা! হৃদ কানে হাত দিল। রোদ হৃদকে বলল, আমার প্রিন্সকে রাগিয়ে ঠিক করিসনি, এবার ঠেলা বুঝ। রোজ পুরো বাড়িতে হৃদের পেছনে পেছনে দৌড়াচ্ছে। হৃদ পরিশেষে কিচেনের ফ্রিজের পিছনে লুকিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইংগাম চিবানোতেই ব্যস্ত ছিল। অনেকক্ষণ যাবৎ রোজের সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে রোজকে খুঁজছিল। আর তখনই ধাক্কা লাগে শুভ্রার সাথে। শুভ্রা ভার্সিটি থেকে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকতে গিয়েই ধাক্কা খায়। শুভ্রা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি একটা ডান্স স্কুল চালায়। ও আর ওর 2 ফ্রেন্ড মিলে ডান্স স্কুল চালু করেছে। মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। শুভ্রা ক্লাসিক্যাল ড্যান্সার। ডান্স ওর প্যাশন। ও ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না, টাকার ওর অভাব নেই। শখের বসে এই কাজটা শুরু করে, আর এখন এই কাজ ওর লাইফে পরিণত হয়েছে। গরিব বাচ্চাদের ফ্রিতে ডান্স শিখায়। কালের বিবর্তনে এবারের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রোদের বাবাই গত হয়েছে 4 বছর। ফুলের বাবাইও অসুস্থ থাকে প্রায়শই। তুহিন আমেরিকায় বিখ্যাত হার্ট সার্জন। 10 বছরের ছেলে স্ত্রী নিয়ে আমেরিকায় থাকে। রোদ এখনো ভার্সিটিতেই আছে। ফুল নিজের বিজনেস সামলায়, সাথে রোদও। রাহাত ওর বাবা কাকের বিজনেস সামলায়। শাওরিন হাউসওয়াইফ। এ হলো এই পরিবার। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে ভিডিও চ্যাটিং এ বিজি। ডান্স ক্লাস নিয়ে শিডিউল তৈরি করছে রুমির সাথে। শাওরিন হঠাৎ করে এসে শুভ্রার কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে শুভ্রার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে। মাম্মা প্লিজ ছাড়ো, আমি খাবো না। শাওরিন ধমকিয়ে বলল, একদম চুপ।
রাতে না খেয়ে কেউ ঘুমায় আর সারাদিন কানে কি হেডফোন লাগিয়ে রাখিস? শাওরিন শুভ্রাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। শুভ্রা কিছু বলতে যাবে তখনই শাওরিনের ধমক খেয়ে চুপ হয়ে গেল। সারাক্ষণ কানে হেডফোন, হাতে ল্যাপটপ নয়তো ফোন। খাবার কথা শুনলে মাথায় বাজ পড়ে। শুভ্রা গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো। খেতে খেতে হঠাৎ বরাবর চোখ গেল। শুভ্রা চমকে ওঠে। শুভ্রার চোখ কপালে। শুভ্রা মুখের খাবার তাড়াতাড়ি শেষ করে বলল, এই বোবা ছেলে এখানে কেন? সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে শুভ্রার দিকে চেয়ে আছে। শুভ্রা কিছুই বুঝতে পারছে না, তাই ফিসফিস করে রাহাতকে জিজ্ঞেস করল। পাপা, সবাই এইভাবে কেন চেয়ে আছো? আমি কি বলেছি? রাহাত কিছুটা জোরে বলল। মামুনি, উপবা না। শুভ্রা অবাক হয়ে বলল, কি কথা বলতে পারে? হোয়াট এভার। এই অ্যাটিটিউডের দোকান এখানে কেন? জানো পাপা, এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে, আর তারপর একবার সরিও বলেনি। আমি বারবার এটা সেটা জিজ্ঞেস করলাম, তাও আনসার দেয়নি। তাই ভেবেছি বোবা হয়তো, কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই ছেলে, এখানে কেন সে? সবাই মুখ চেপে হাসছে, আর রিদ কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে। রথ শুভ্রাকে বলল। ভালো করে দেখ, চিনতে পারছিস কিনা? শুভ্রা রিদকে বলল। এই যে মিস্টার, উঠে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়াবেন। রিদ অবাক হয়ে রোদের দিকে তাকালো। রদ হৃদের দিকে একবার তাকিয়ে বলল, ও দাঁড়াবে কেন? বাবাই, তুমিই তো বললে ভালো করে দেখতে, না দাঁড়ালে কি করে দেখবো বলো? রোদ শুভ্রার কথা শুনে হেসে দিল। আরে ওর ফেস দেখতে বলেছি। শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে বলল, কোনো মডেল, অ্যাক্টর, প্লেয়ার, ডান্সার, সিঙ্গার কারোর সাথেই তো কোনো মিল পেলাম না। সরি। তোমরা কেউ বললে বলো, না বললে নেই। আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট হিম। শুভ্রা মুখে খাবার তুলে নিল। রোজ উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল। আপু, শুভ্রা রোজের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালো। রোজ বলল, হি ইজ রাইসান হৃদয়। হৃদ ভাইয়া গতকাল রাতে এসেছে। তোমাকে কেউ জানেনি? হৃদ ভ্রুক্ষেপহীন ভাবে খেয়ে চলেছে। শুভ্রা একবার হৃদের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। ওর খাবার গলায় আটকে গেছে, তালুতে উঠে গেছে। সবাই ওর জন্য ব্যস্ত হয়ে পড়ল। মাথায় পিঠে হাত বোলাচ্ছে, আর শুভ্রা পানি গ্লাসের দিকে চেয়ে আছে। শুভ্রা গ্লাসের দিকে হাত বাড়াতেই হৃদ উঠিয়ে দাঁড়িয়ে ওর হাতে গ্লাস দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। শুভ্রা তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে শান্ত করছে। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। কি করে শান্ত করবে? হৃদ এত বছর পর ওর সামনে, চোখের সামনে ভেসে উঠছে 7 বছর আগের ঘটনা। শুভ্রা তখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সকালে স্কুল ড্রেস পরে ডাইনিং এ বসে নাস্তা করছে, আর তখনই হৃদ স্যুট কোট পরে ফর্মাল ড্রেসে বড় একটা লাগেজ নিয়ে নামছে। ওর পিছনে রোদ, ফুল, রোজ, রাহাত আর শাওরিন। শুভ্রা বুঝতে পারছে না এরা কি করছে আর হৃদ এভাবে কোথায় যাচ্ছে। শুভ্রা খেয়াল করে দেখলো সবার মুখ ভার আর ফুল চোখের পানি মুছছে। শুভ্রা ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে। হৃদের কাছে গিয়ে বলল, হৃদ ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? হৃদ শুভ্রের কথা শুনেও না শোনার ভান করে বলল, পাপা গাড়ি রেডি, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা ফ্লাইটের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল, ফ্লাইট? কিসের ফ্লাইট? কেউ কোনো উত্তর দিচ্ছে না। শুভ্রা চিৎকার করে বলল, কিসের ফ্লাইট? আমি কিছু জিজ্ঞেস করছি পাপা, আনসার মি। রাহাত শুভ্রার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুভ্রা, রিল্যাক্স। তোমার হৃদ ভাইয়া লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে খুব শীঘ্রই চলে আসবে। লন্ডনের কথা শুনে শুভ্রা স্তব্ধ হয়ে গেল। ওর বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। তারপর কাঁদতে কাঁদতে হৃদকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না, আমি কোথাও যেতে দিব না তোমাকে। আমাকে ছেড়ে যেও না। হৃদ অস্বস্তিতে পড়ে গেল। হুট করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরাই। হৃদ শুভ্রাকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে। শুভ্রা ছাড়ছে না। হৃদ ভাইয়া, আমায় ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি মরে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। হৃদ অনেক চেষ্টা করে শুভ্রাকে ছাড়িয়ে ওর মাম্মাকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল। হৃদ শুভ্রার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কি করছিস এইসব? লাজ লজ্জা খেয়ে ফেলেছিস? শুভ্রা এসব কানে না নিয়েই কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন যাচ্ছ? আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছো? হৃদ বিরক্ত নিয়ে বলল, আমি পড়তে যাচ্ছি, পড়তে। আমি কি তোর মতো? আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে, তোর মতো বেয়ারা না। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। তোকে কেন নেব? যাতে তুই আমাকে জ্বালাতে পারিস, পড়াশোনা না করতে পারি? আমি আর কোনোদিনও তোমায় বিরক্ত করবো না, জ্বালাবো না আর। তবুও আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না।
আমি তোমাকে ছাড়া কখনো কোথাও থাকিনি। এখন থেকে থাকবে। আমি কি সারা জীবন তোর সাথে থাকবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। একদম নেকামি করবি না। হৃদ দরজার সামনে যেতেই শুভ্রা হৃদের পা জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে হেসকে তুলে বলল, যেও না, আমার অনেক কষ্ট হচ্ছে হৃদ ভাইয়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ যেও না, আমাকে নিয়ে যাও। উফ, শুভ্রা আমার পা ছাড়। তোর এই ঢঙের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। পা ছাড়ানোতে খুব খারাপ হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আমি আর কখনো তোমায় বিরক্ত করব না। তোমাকে আর বারবার ভালোবাসি বলবো না। আমি আর উল্টোপাল্টা কাজ করব না। তোমার সব কথা আমি শুনবো, তবু দোহাই লাগে এভাবে যেও না প্লিজ। তোমার কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? হৃদ জোরে টেনে পা সরিয়ে বলল, তুই একটা অসহ্য করবে। তোর জন্য আমার কেন কষ্ট হবে? যত সব ফালতু, আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল। হৃদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। শুভ্রভাবেই মেঝেতেই বসে রইল। চোখের পানি শুকিয়ে গেছে, অনুভূতিরা শূন্যে উড়ে যাচ্ছে। নিজেকে ফাঁকা লাগছে। যাকে জীবনের সবকিছু মেনে এসেছে, নিজের কথা না ভেবে সবসময় তার কথা ভেবেছে, যার নামে পুরো জীবন লিখে দিয়েছে, তার কাছে শুধু অসহ্য করেই থেকে গেল। ওই দিনের পর শুভ্রা 7 দিন রুম থেকে বের হয়নি। তারপর যখন বের হয়েছে, একদম অন্যরকম শুভ্রা হয়ে বের হয়েছে, যা শুধু নিজের লাইফ নিয়ে ভাবে। হৃদের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে। ওই দিনের পর হৃদের নাম উচ্চারণ করেনি কোনোদিন। শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে, হেডফোনে গান ভেসে আসছে। শুভ্রা হেডফোন ছুঁড়ে ফেলে দিল। ওর চোখ লাল হয়ে গেছে, রক্তবর্ণ চোখ দিয়ে পানি পড়ছে। চিৎকার করে বলছে, আই হেট ইউ মিস্টার রিদ, আই জাস্ট হেট ইউ। এই শুভ্রার লাইফে তোমার কোনো জায়গা নেই। শুভ্রা ছাদে বসে আছে। হির হির করে বাতাস বইছে, দূরের বাড়িগুলো আলো ভেসে আসছে। আকাশে আফসা আলোয় মুগ্ধতা ফুটে উঠেছে। ছাদ পুরো অন্ধকার। শুভ্রা লাইট অফ করে রেখেছে। আফসা আলো, অন্ধকার আর এই বয়ে যাওয়া হিমেল বাতাস মিলে একসাথে শুভ্রার মনে দোলা দিয়ে যাচ্ছে। এই, তুই আমার রুমে কি করছিস? আর আমার আলমারিতে হাত দিয়েছিস কেন? হৃদ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। শুভ্রা ঘুরে বলল, কি করছি দেখতে পারছো না? সব তো এলোমেলো করে রেখেছো, গুছিয়ে দিচ্ছি। হৃদ আলমারি বন্ধ করে বলল, তোকে আমি বলেছি গুছাতে? আর কার পারমিশন নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছিস? শুভ্রা ভ্রু কুঁচকে বলল, ও মা, পারমিশন কেন নিতে হবে? আমি তোমার ফিউচার ওয়াইফ। বড় হলে, বিয়ে হলে এইসব তো আমারই হয়ে যাবে। তাহলে পারমিশন কেন নেব? হৃদের কোমরে রাখা হাত পড়ে গেল। চোখ বড় বড় করে বলল, এই, তোকে এসব কে শিখিয়েছে? এইটুকু বয়সে এসব কথা কই শিখেছিস? এইটুকু বয়স কই, আমার 12 বছর। আমি ক্লাস 7-এ পড়ি। কবে আর একটু বড় হব, কবে তোমায় বিয়ে করব? থাপড়ে তো দাঁত ফেলে দিব। আরেকবার যদি এসব আজে বাজে কথা বলিস, চাপকি তোর পিঠে ছাল তুলে নেব। নাও গেট আউট ফ্রম মাই রুম। শুভ্রা ভ্রু কুঁচকে বলল। কিন্তু আমার তো গোছানো শেষ হয়নি। হৃদ চোখ পাকিয়ে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ভয় পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি কি এমন বলেছি? সবাই তো বলে আর সবাই জানে বড় হলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বউ হব। আমিও তো তাই জানি। হৃদ চেঁচিয়ে বলল, চাই জানিস তুই, তোর আমার কোনো বিয়ে হবে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেল, যা পড়তে যা। শুভ্রা গাল ফুলিয়ে চলে গেল। শুভ্রা ছোট থেকেই হৃদ বলতে পাগল ছিল। হৃদের ওর একমাত্র খেলার সাথী ছিল। সারাক্ষণ হৃদের আগে পিছে ঘুরে বেড়াতো, আর আগে পিছে ঘুরে বেড়ানো ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন দাদা দাদি মজা করে বলতো হৃদের বউ, তখন মনে হলো ওদের একদিন বিয়ে হবে। কেননা টিভিতে দেখেছে বিয়ে হলেই বউ হয়। আর আগে পরে বাড়ির সবাইকে বলতে শুনেছে ওদের বিয়ের কথা। ব্যাস, হয়ে গেল। এমনিতে হৃদ পাগল ছিল, এখন আরো বেশি। শুভ্রার ওর ছেলেবেলার ছেলে মানুষগুলো মনে হলে নিজের বউতে নিজের রাগ হয়। এতটা অবশ কিভাবে ছিল? হৃদ অবাকের চোরাই অবস্থান করছে, যেখান থেকে পড়ে গেলে মরে যাবে। ওর বিশ্বাসই হচ্ছে না এই সেই শুভ্রা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও হৃদকে চিনতে পারছে না। কি করে সম্ভব? যেই মেয়ের পুরো 15 বছর হৃদের ছায়াতলে কেটেছে, যে কিনা হৃদের আশেপাশে না থাকলে দম বন্ধ করে মরে যেত, এমন অবস্থা, সে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে? 7 বছরের সব ভুলে গেল। হৃদ দরজার দিকে তাকাচ্ছে। ওই ঘটনার পর 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু হৃদ শুভ্রাকে দেখেনি। হৃদের মনে হচ্ছিল টেবিলের ঘটনার পর শুভ্রা হৃদের রুমে হামলে পড়বে আর ছেলেবেলার মতো ছেলে মানুষই করবে, এত এত আবদার নিয়ে বসবে। কিন্তু না,
হৃদ অতীতে ডুব দিল। হৃদ নিজের রুমে গিয়ে দেখে শুভ্রা হাত পা ছড়িয়ে ওর বিছানায় শুয়ে আছে। হৃদ শুভ্রার হাত ধরে এক টেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। হঠাৎ এভাবে টানায় শুভ্রা চমকে যাওয়ার পাশাপাশি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠল। হৃদ বুঝতে পারলো শুভ্রা ব্যথা পেয়েছে। হৃদ নাক টেনে বলল, বেশ হয়েছে। তুই হাত পা মেলে আমার বিছানায় শুয়ে আছিস কেন? তোর কি নিচের রুম নেই? সারাদিন আমার রুমে কেন পড়ে থাকিস? তাতে কি এমন ক্ষতি হয়েছে? কিছু হয়নি, তুই এখন যা, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তা ঘুমাও, কে নিষেধ করেছে? হৃদির প্রকৃতপক্ষে ঘুম পাচ্ছে, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়লো। শুভ্রাও পাশে শুয়ে পড়লো। হৃদ শুভ্রার অস্তিত্ব অনুভব করতেই লাফিয়ে উঠে বসলো। শুভ্রা হৃদের এমন লাভ দেখে উঠে বসে। এই, তুই আমার বেডে আমার পাশে কি করছিস? আমার ঘুম পাচ্ছে তাই ঘুমোচ্ছি। হৃদ বিরক্ত নিয়ে বলল, উফ শুভ্রা, তুই আমার পাশে না ঘুমিয়ে নিচে ডুবে যা। শুভ্রা বোকার মতো বলল। এখানে ঘুমালে কি হবে? হৃদ রেগে গিয়ে বলল, অনেক কিছু। এটুকু কমন সেন্স তোর নেই? তুই একটা 13 বছর বয়সী মেয়ে, আর আমি 16 বছর বয়সী ছেলে। আমাদের এভাবে এক রুমে এক বেডে ঘুমানো উচিত না, মানুষ খারাপ বলবে। তুমি চাও না তাই বলো। চলে যাচ্ছি আমি। শুভ্রা রাগ দেখিয়ে উঠে চলে গেল। হৃদ প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে। হ্যাঁ, এই পাগল মেয়ে আমাকেও পাগল করে ছাড়বে। প্লিজ গড হেল্প মি। হৃদ এসব মনে করে হাসছে। অন্য দিনের ঘটনা। হৃদ সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। শুভ্রার টেনশন শেষ নেই। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে, যদি কেউ হৃদকে ভাগিয়ে নেই। হৃদের কলেজ থেকে ফিরতে দেরি হলো। হৃদ ফ্রেশ হয়ে বের হতেই শুভ্রা গাল ফুলিয়ে হৃদের কাছে গিয়ে দাঁড়ালো। হৃদ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিরে গাল ফুলিয়ে আসিস কেন? তোর আবার কি হলো? শুভ্রা আরো বেশি গাল ফুলিয়ে বলল, তোমার আসতে এত লেট হলো কেন? আমার কথা রাখ, তুই বল, তুই এই টাইমে বাড়িতে কেন? স্কুলে যাসনি? শুভ্রা বেডে বসতে বসতে বলল। না, ভালো লাগে না স্কুলে যেতে। হৃদ ভ্রু কুচকে বলল, সামনে জেএসসি পরীক্ষা, আর তোর স্কুলে যেতে ভালো লাগে না? ফাজলামো পেয়েছিস? পরীক্ষায় ডাব্বা মারতেছিস? যেতে ভালো না লাগলে কি করব? ভালো কেন লাগে না? আগে তো ভালো লাগতো, জ্বর নিয়েও চলে যেতিস। শুভ্রা ঠোঁট বাঁকিয়ে বলল, কারণ তুমি তখন ছিলে। তোমার সাথে স্কুলে যেতে ভালো লাগতো। এখন একা একা ভালো লাগে না। কবে যে আমার স্কুল শেষ হবে, আমিও তোমার সাথে কলেজে যাব। হৃদ বিরক্ত নিয়ে বলল, তোর ঢং আমি ছুটিয়ে ফেলবো। আর একদিন যদি স্কুল মিস করিস তোর খবর আছে। শুধু স্কুল কেন, যদি একদিন প্রাইভেট ডান্স ক্লাস মিস করিস তাহলে তুই দেখবি আমি কি করি। শুভ্রা ভয়ে ভয়ে বলল। কি করবে? তুমি কি আমাকে মারবে? হৃদ সন্দেহ নিয়ে শুভ্রার দিকে তাকালো। ব্যাপার কি বলতো, কি কি মিস দিচ্ছিস সত্যি করে বল। শুভ্রা ঢোক গিলে বলল, আমি ডান্স স্কুল ছাড়িয়ে দিয়েছি। হৃদ চিৎকার করে বলল, কি? শুভ্রা দরজা দিকে তাকাচ্ছে, তার আগেই হৃদ ওর হাত ধরে ফেলল। ডান্স স্কুল কেন ছাড়িয়েছিস? তুই কি বাড়িতে বসে বসে রান্না বান্না করিস? তা তো 2-4টে বাচ্চা কাচ্চা আছে। এত ব্যস্ততা কিসের তোর? কি করিস সারাদিন বাসায়? শুভ্রা ভয়ে ভয়ে বলল। শুক্রবার দিন ছাড়া তো তোমাকে দেখাই যায় না, তাই আমি ডান্স স্কুল ছেড়ে দিয়েছি। হৃদ মাথায় হাত দিয়ে বলল, তুই আমাকে দেখার জন্য? হে মাবুদ, এই মেয়ের মাথায় কি ছিটে ফোটা বুদ্ধিও দাওনি? ওই তুই কি পাগল? হ্যাঁ, তোকে আমি কি যে করব? আমার সামনে থেকে যা, নয়তো তোকে আমি খুন করব। যাচ্ছি, তবুও খুন করো না। তোমার আর আমার এখনো বিয়ে হয়নি তো। তোর আমার কোনো দিন বিয়ে হবে না। আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোকে কখনো বিয়ে করব না। বিয়ের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর, অন্তত ভালো করে বিয়ে দেওয়া যাবে। আমি তোমাকেই বিয়ে করবো, 200% শিওর থাকো। শুভ্রা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুভ্রা ভার্সিটি যাবার জন্য রেডি হয়ে বাইরে এলো। ব্ল্যাক জিন্স, ব্লু লং লেডিস শার্ট, কাঁধে লেডিস ব্যাগ, চুলগুলো উঁচু করে ঝুটি করা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার আসছে না। রোজ পেছন থেকে বলল, শুভ্রা আপু, ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ রে, ড্রাইভার গাড়ি নিয়ে আসছে না, এমনিতেই লেট করে ফেলেছি। তাহলে আমাদের সাথে চলো, তোমাকে ড্রপ করে দেব। আমাদের মানে? আমি আর ভাইয়া আমরা ওয়ার্কশপ যাচ্ছি, তোমাকে যাওয়ার সময় নামিয়ে দেব। না থাক, তোর ভাইয়ের সাথে তুই যা। কেন? ভাইয়ের সাথে যেতে কি প্রবলেম? শুভ্রা তাদের দাঁত চেপে বলল, অনেক প্রবলেম, আমি যাব না। লিফট দিতে চেয়েছিস সেজন্য থ্যাঙ্কস।
হৃদ চাবি ঘোরাতে ঘোরাতে এসে হাজির। শুভ্রা হৃদকে মনে মনে বলল, ले शैतान का नाम लिया और शैतान हाजिर। আস্তাকটা শয়তান। হৃদ রোজকে ইশারায় বলল, কি হচ্ছে? রোজ বলল, শুভ্রা আপু গাড়ির জন্য অপেক্ষা করছে, বললাম আমাদের সাথে যেতে, কিন্তু যাবে না। আপু চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা বিরক্ত নিয়ে বলল, কি আশ্চর্য, বাচ্চাদের মতো কি ঘ্যান ঘ্যান করছিস? আমি দরকার পড়লে ভার্সিটিতে হেঁটে যাব, নয়তো যাবই না, তবু তোর ভাইয়ের গাড়িতে যাব না। যা এখন এখান থেকে। হৃদ ভ্রুকুচকে রোজের হাত ধরে চাবি ঘোরাতে ঘোরাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ির দিকে যাচ্ছে। শুভ্রা অবাক হয়ে দেখছে। বদের হাড্ডি, আসলেই একটা বোবা। মুখ খুলে একটু বললে কি হতো, শুভ্রা চল আমাদের সাথে। আমি কি যেতাম নাকি? আমি কি সেই অবুঝ নির্লজ্জ বেহায়া শুভ্রা আছি এখনো? শুভ্রার গাড়ি চলে এসেছে। শুভ্রা গাড়িতে উঠে বসে অতীতে ডুব দিল। হৃদ বই মেলায় যাবে। শুভ্রা তখন নবম শ্রেণীর ছাত্রী। শুভ্রার ইচ্ছে বই মেলায় যাওয়ার, আর সেটা যদি হৃদের সাথে হয় কথাই নেই। সারাদিন হৃদের পিছনে ঘ্যান ঘ্যান করছে। রিত ভাই, আমি যাব প্লিজ, আমাকে নিয়ে যাবে? হৃদ কানে হাত দিয়ে বলল, তোর এই ঘ্যান ঘ্যান শুনতে আমার একদম কানের পোকারা মরে গেছে। মাফ কর বইন, কাকে এর সাথে যা, নয়তো ছোট মাকে নিয়ে যা। আমাকে ছাড়, আমি তোকে নিতে পারবো না। তোর মতো বলদ্রে নিয়ে আমি কোথাও যাব না। শুভ্রা গিয়ে হৃদের গলা জড়িয়ে ধরল। প্লিজ প্লিজ প্লিজ। ওই ছাড়, তুই এমন গায়ে পড়া কেন রে? কথায় কথায় গায়ে পড়ে যাস। এ শর্ত। না, সরবো না। আমাকে না নিয়ে গেলে আমি সরবো না। শুভ্রা ইচ্ছে করে আরো জোরে জড়িয়ে ধরল। হৃদ আর না পেরে বলল, আচ্ছা আচ্ছা নিব, এবার ছাড়। শুভ্রা খুশি হয়ে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ, তুমি কত ভালো। পাম বন্ধ কর, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমি কয়েকটা ম্যাথ দেবো, যদি 4টার মধ্যে কমপ্লিট করে রেডি হতে পারিস তবেই। ওকে, ডান। হৃদ ইচ্ছে করে পুরো বই জুড়ে এত এত ম্যাথ দিয়ে দিল যাতে শেষ না করতে পারে। শুভ্রা হৃদের কাণ্ড দেখে কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর বই নিয়ে নিজের রুমে একের পর এক ম্যাথ করতে লাগলো। ঘুরে দেখছে আর ম্যাথ করছে। তাড়াতাড়ি করে লেখায় হাতের আঙুল ব্যথায় ফেটে যাচ্ছে। যাই হোক, যত কষ্ট হোক, সব কমপ্লিট করে হৃদের সাথে যাবেই। হৃদের সাথে যাওয়ার জন্য আঙুল কাটা লাগলে তাই করবে। অবশেষে ম্যাথ কমপ্লিট করে 4টার মধ্যে রেডি হয়ে নিল শুভ্রা। হৃদের সাথে যাবে তাই স্পেশাল ভাবে সাজগুজ করছে। রেডি হয়ে হৃদকে আর খোঁজ পাচ্ছে না। সারা বাড়ি খোঁজে ওকে ফোন করলো, কিন্তু ফোন তুলছে না। অতঃপর জানতে পারলেও হৃদ আধা ঘন্টা আগে বেরিয়ে গেছে। শুভ্রা নিজের রুমে গিয়ে অনেক কেঁদেছিল। হৃদের সাথে দুদিন কথা বলেনি, আর না হৃদের রুমে গিয়েছে। শুভ্রা ভেবেছিল হৃদ আসবে, এসে সরি বলবে, কিন্তু না। হৃদ শুভ্রাকে ভুল প্রমাণিত করলো। হৃদ শুভ্রার ব্যাপারে বেখেয়ালি ছিল, সব সময় তাই হয়েছিল। শুভ্রা পরে নিজে থেকেই হৃদের কাছে গেছে। হৃদ আসেনি শুভ্রার অভিমান ভাঙাতে। শুভ্রা ভাবছে কি আহাম্মক ছিল। মাঝে মাঝে মনে হয় যদি ম্যাজিক জানতো তাহলে ছোটবেলায় এই মুহূর্তগুলো, বোকামিগুলো ডিলিট করে দিত ব্রেন থেকে। কেননা ওই স্মৃতিগুলো ওকে বারবার জানান দেই ও কতটা দুর্বল ছিল। শুভ্রা রাতের বেলা লিভিং রুমে প্লাজো টি শার্ট পরে চুলগুলো উঁচু করে হেয়ার স্টিক দিয়ে খোপা করে সোফায় পা তুলে বসে ফোন টিপছে আর মাঝে মধ্যে হাসছে। হৃদ কফির জন্য নিচে নামছে। একবার শুভ্রা দিকে আর চোখে তাকিয়ে ফোনে কথা বলাই মন দিল। হৃদকে শুভ্রা চোখে বলল। শুভ্রা কান পেতে শোনার চেষ্টা করছে হৃদ কি বলছে। দুদিন পার হয়ে গেল, এ পর্যন্ত হৃদের কণ্ঠস্বর শোনেনি। তাই কান পেতে হৃদের কণ্ঠস্বর শোনার বৃথা চেষ্টা করছে। হৃদ এত আস্তে কথা বলছে যে শোনা যাচ্ছে না। একটা খারুস নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। শুভ্রার এখন ঠান্ডা পানির প্রয়োজন, নয়তো মেজাজ ঠিক হবে না। শুভ্রা ফোন টিপতে টিপতে কিচেনের দিকে যাচ্ছে। হৃদ ফোন টিপতে টিপতে কিচেন থেকে এদিকে আসছে। হঠাৎ শুভ্রা